তথ্য আপনার জীবন ধ্বংস ডেকে আনতে পারে। আমরা শুরু করব আইন এবং অভিবাসন নিয়ে, এবং আমাদের সাথে আছেন অ্যাটর্নি খায়রুল বাশার। শুরুতেই ঈদের শুভেচ্ছা। ঈদের পর আপনাকে আজকে পেয়েছি, এবং একই সাথে বাংলাদেশের স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে যদি আপনি ছোট্ট কোনো বার্তা দিতে চান আমার দর্শকদের। ধন্যবাদ প্রথমে আমাকে ইনভাইট করার জন্য আপনার এই শোতে। আজকে শুরু করি। আজকে 26 মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে এবং প্রবাসে আমরা যারা বাংলাদেশি থাকি তাদের প্রতি সবার শুভেচ্ছা, এবং সেই সাথে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই স্বাধীনতার পিছনে যারা শহীদ হয়েছেন, এবং শহীদের মাধ্যমে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি এবং স্বাধীনতা এনজয় করছি বর্তমানে। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং সবাইকে শুভেচ্ছা, আপনার প্রতি শুভেচ্ছা। এবং আমরাও শুভেচ্ছা জানাতে চাই, কারণ পৃথিবীর বুকে এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। তবে নিউ ইয়র্কেও আমরা যে আমাদের স্বাধীনতার জন্য নিজেদের একটি পরিচয় দিতে পারি যে আমরা বাংলাদেশি কিংবা বাংলাদেশ থেকে এসেছি, সে কারণে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা শুরু করতে চাই অ্যাসাইলাম কেস নিয়ে সুপ্রিম কোর্টের যে ডিসিশন, সেটি একটু আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই, কারণ অ্যাটর্নি খায়রুল বাশার আপনাকে পাওয়া মানেই হচ্ছে নতুন নতুন যে আপডেটগুলো, যে পরিবর্তনগুলো আসছে, সেই পরিবর্তনগুলো আপনার কাছ থেকে আমরা নিয়ে নিতে পারি। আমি একটু শুরুতেই জানতে চাই যে সুপ্রিম কোর্টের যে রায়, যেটি অ্যাসাইলামের বড় পরিবর্তন আনতে পারে, এটির আসলে আওতায় কারা পড়ছে, কি ধরনের প্রভাব পড়বে, এবং আসলে এটি মানে কিভাবে অ্যাসাইলাম যারা প্রত্যাশী তাদের ক্ষেত্রে আমি বলবো যে কেমন ভাবে প্রভাবটি পড়বে। ধন্যবাদ। এই কেসটা এটা একটা যদি ডিসিশন হয়, এটা ল্যান্ডমার্ক ডিসিশন হবে অ্যাসাইলিদের জন্য, যারা অ্যাসাইলাম করবে। এই কেসটার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করতে চাই। 2017-এ যখন ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে হেশিয়ান ইমিগ্রেন্ট প্রচুর ভাবে আসছিল, তখন ইউএস গভর্নমেন্ট এটা রোধ করার জন্য, মানে এতই ইনফ্লাক্স হচ্ছিল, এর কারণে ওরা একটা রুল করে এটা এই মামলাটা শুরু হয়। এইভাবেই মিটারিং হচ্ছে দিনে পার ডে কতজনকে তারা এন্টার করতে দিবে, কতজনকে তারা সাইলেন্ট করবে, আবেদন করতে পারবে, এটা নিয়ে শুরু হয়। শুরু হওয়ার পর যখন এরা এনফোর্স করলো 13 ইমিগ্রেন্ট একটা অর্গানাইজেশনের আন্ডারে ওরা মামলা করে 18 সালে। মামলাটা হচ্ছে আপনার 17 কে 18 হবে, এক্স্যাক্টলি আমার ডেটটা মনে নাই। মামলাটা হচ্ছে এল আউট্রো লাডো একটা অর্গানাইজেশন, এরা করে আপনার ইউএস গভর্নমেন্টের এগেইনস্টে। তো মামলা করে যখন এটা সাধারণত ডিএইচএস সেক্রেটারির নামে হয় ভার্সাস যারা করে। তো কারেন্টলি লাস্ট ইয়ারে ছিল আমাদের ক্রিস্টি নোয়েম। তো মামলাটার এখন নাম হচ্ছে নোয়েম ভার্সাস এল আউট্রো লাডো। সো গত পরশুদিন এটা হিয়ারিং হলো, লাস্ট 24 হিয়ারিং হলো সুপ্রিম কোর্টে। কেন হলো? এই মামলায় যারা মামলা করে, এই যে 13 যারা অর্গানাইজেশন, ওটা রায় পায়। ওরা বললো না, এই মিটারিং চলবে না, অ্যাসাইলাম যদি আসে যারা করে, এবং ইভেন কি যারা লাইনে আসে ওয়েটিং ফর দ্য লাইন, দে অলসো এলিজিবল, তারাও অ্যাসাইলামের জন্য এলিজিবল। সো এটার জন্য যখন 9th সার্কিট কোর্ট এদের পক্ষে রায় দেয়, এটার এগেইনস্টে ফেডারেল গভর্নমেন্ট এটা আপিল করে। আপিল করার পরে ফাইনালি এটা সুপ্রিম কোর্টে আসলো। এখন সুপ্রিম কোর্টে গত পরশুদিন 24 এটা ওরাল আর্গুমেন্ট হয়। আর্গুমেন্ট হওয়ার পরে এখন 24 জুন কি জুলাইতে এটার ডিসিশন হবে। তো মোস্ট লাইকলি ডিসিশন হবে ইন ফেভার অফ গভর্নমেন্ট। মিটারিং দিবে, মিটারিং মানে কতজন করতে পারবে এটা লিমিট করে দেবে, হাউ মেনি পিপল ক্যান অ্যাপ্লাই ফর অ্যাসাইলাম পার ডে। আর বর্ডারে ক্রস করার পরে কখন অ্যারাইভ কাউন্ট হবে, ইদার ওরা কি লাইনে যারা দাঁড়িয়ে আছে অ্যাসাইলাম করার জন্য তাদেরকে কাউন্ট করবে, নাকি যারা বর্ডার একদম
সীমান্তর মধ্যে দাঁড়িয়ে আছে তাকে অ্যাসাইল হিসেবে কাউন্ট করবে, নাকি যারা বর্ডার ক্রস করে অ্যাপ্লাই করলো তাদের অ্যাসাইল হিসেবে কাউন্ট করবে? সে টু ইস্যু, মিটারিং প্লাস অ্যারাইভ, when they count as arrive in the United States. সে এই দুইটা ইস্যু নিয়ে সিদ্ধান্ত আসবে। তো আমাদের প্রেডিকশন হচ্ছে মোস্ট লাইকলি এটা আপনার গভর্নমেন্টের ফেভারেই হবে। তো যদি ফেভারে যায়, সো অ্যাসাইলেম জন্য ইটস এ সাউদার্ন বর্ডার, স্পেশালি যারা মেক্সিকো বর্ডার দিয়ে অ্যাসাইলেম সিক করে তাদের জন্য একটা ব্যাড নিউজ হতে পারে যদি ডিসিশনটা হয়। তো এই একমাত্র দুইজন জাস্টিসেস আছে, সটোমায়ার এন্ড আরেকজন যেটা আছে আমার নামটা কি, কেজন ব্রাউন। They are sympathized. They দুইজন sympathized towards plaintiff যারা মামলা করে অ্যাসাইলিদের পক্ষে। So ultimately এটা is going to be landmark decision হবে। যদি হয় it's going to be a big issue for asylum যারা চাইবে তাদের জন্য। আমি এই ক্ষেত্রে একটু ক্লারিফিকেশন আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই যে এই সুপ্রিম কোর্টের রায়টি তো একমাত্র সাউদার্ন বর্ডার দিয়ে যারা প্রবেশ করছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, রাইট? এক্স্যাক্টলি, ইজ অনলি ফর বর্ডার যারা সাউদার্ন বর্ডার দিয়ে ক্রস করবে, এবং মামলাটা হচ্ছে অনলি ফর সাউদার্ন বর্ডার দিয়ে যারা আসছে তাদের জন্য। অ্যাসাইলাম কেস নিয়ে যেহেতু আমরা শুরুই করেছি আলোচনায়, অ্যাসাইলাম কেস নিয়ে আরো অনেকগুলো আপডেট আছে, বিশেষ করে মামলার শুনানির তারিখ হঠাৎ এগিয়ে আনার বিষয়টি যাওয়ার আগে আমি একটু জেনে নিতে চাই অ্যাসাইলাম কেসের এখন যারা হিয়ারিং এ যাচ্ছেন কেমন অ্যাপ্রুভাল রেটিং, কেমন ট্রাম্পের আমলে? ওয়েল ইটস ভেরি লো, স্পেশালি ফর আমাদের কান্ট্রির জন্য, যেহেতু চেঞ্জ ইন কান্ট্রি কন্ডিশন নাম্বার ওয়ান। সেকেন্ডলি ওরা অনেক থার্ড সেফ কান্ট্রি রুল নিয়ে আসছে, বলেছে ওকে তোমার এখানে বাংলাদেশে প্রবলেম, সেটা থার্ড কান্ট্রিতে আমরা তোমাকে ডিপোর্ট করবো, যেটা এসিএ এগ্রিমেন্টের আন্ডারে। সো এই জন্য এখন অ্যাসাইলাম কেস ভেরি রিয়ারলি অ্যাপ্রুভ হচ্ছে, বাট হচ্ছে ভেরি রিয়ার। কিন্তু একটু কম হচ্ছে, তাই তো? এটা কি সব স্টেটে? নিউ ইয়র্কে তো আগে একটু বলা হতো যে অভিবাসীদের জন্য পক্ষে রায় দেওয়ার বিষয়টি থাকে, তো নিউ ইয়র্কে কেমন দেখছেন? Nationwide. It's not only New York, across the country. সব জায়গাতেই। এবং আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই যে নতুন আপডেটটি জানার আগে অনেকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অ্যাসাইলাম কেসে, তাদের কি অবস্থা? একটু তড়িৎ গতি হচ্ছে নাকি কি? ওয়েল ট্রেন্ডটা হচ্ছে, আমি একটা স্টানিং নিউজ দিতে চাই। লাস্ট উইকে ইমিগ্রেশন কোর্টে, সান ফ্রান্সিসকো ইমিগ্রেশন কোর্টে অ্যাসাইলাম কেসে 2 years ডেট অ্যাডভান্স করে নিয়ে আসে। যেমন ধরেন অনেকের ইন্ডিভিজুয়াল হিয়ারিং হচ্ছে 2028, হঠাৎ করে ওদের কেস 2 years অ্যাডভান্স করে ফেলল। এখন অ্যাডভান্স করার সাথে সাথে অনেকের অ্যাড্রেস আপডেট করা নেই, অনেকে রেডি ছিল না, যার কারণে প্রায় 800 কেসেস, 800 ডিপোর্টেশন অর্ডার হয়ে যায়, যেহেতু অনেকে জানে না কেন অ্যাডভান্স হলো। সুতরাং এখন আমরা যেটা প্রেডিকশন করছি, এটা ইজ গোনা বি ট্রেন্ড ন্যাশন ওয়াইড। সব ইমিগ্রেশন কোর্টে হয়তো বা ডেট অ্যাডভান্স পেয়ে যাবে। তো যারা মনে করে আসছেন ধরেন 4 বছর পরে আমার হিয়ারিং, ওকে ফাইন, নো প্রবলেম, কিন্তু আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে, এভরি উইক, এভরি মান্থ আই উড সে চেক কখন ডেট হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে কিনা, এবং অ্যাড্রেসটা সবসময় আপডেট রাখতে হবে। যদি হয়, চেঞ্জ হয়, নোটিশ পড়াবে। এখন যদি অ্যাড্রেস যদি আপডেট না থাকে, নোটিশটা আপনি মিস করবেন। তো যার কারণে মেক শিওর যারা শুনছেন, যারা সাইলি করা আছেন, অবশ্যই অ্যাড্রেস আপডেট করবেন, এবং প্রতিনিয়ত আপনাদের ডেটের হিয়ারিং ডেটটা আপনারা চেক করবেন। আর এক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই, এটি কি অটোমেটিক্যালি হচ্ছে? মানে আমরা অনেক সময় দেখেছি যে অ্যাসাইলাম কেসের শুনানি এগিয়ে আনার জন্য আমি নিজেই আবেদন করছি যে আমার হিয়ারিংটি যেন এগিয়ে আনা হয়। এটি কি গভর্নমেন্টের পক্ষ থেকেই করা হচ্ছে এখন? গভর্নমেন্টের পক্ষ থেকে করা হচ্ছে, যেহেতু আমরা সবাই জানি অলমোস্ট 4 million কেসেস আর পেন্ডিং ইন ইমিগ্রেশন। সো এখন অনেক ন্যাশন ওয়াইড অলমোস্ট 700 ইমিগ্রেশন জাজেস ছিল, এর মধ্যে 100 জাজেস ওয়াজ ফায়ার্ড লাস্ট ফিউ ডেজ।
তো আবার নতুন জাজ হায়ার করে, নতুন জাজ যারা হায়ার করতেছে ওদের ক্যালেন্ডার তো ওপেন, ওদের কেস নাই। তো ওদের এই আচ্ছা। কেসগুলো যখন রিঅ্যাসাইন করে ডেটটা অবভিয়াসলি অ্যাডভান্স হয়ে আসে। তো এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট কেন হচ্ছে এটা, অ্যাডভান্স কেন হচ্ছে। এবং খেয়াল রাখা যে তার তারিখটি এগিয়ে আনা হয়েছে কিনা। এবং আপনি বলছিলেন অনেকেই মিস করেছে তারিখ, রাইট? হ্যাঁ, অনেকে যেমন হঠাৎ করে নোটিশ পায় নাই, অনেকের হুম হুম অ্যাড্রেস আপডেট করে নাই কোর্টের সাথে, কেসের সাথে। হুম আপডেট যদি না থাকে ওদের নোটিশ তো পাঠালো হিয়ারিং এর বাসায়, ইউ মিস দ্য নোটিশ। এখন আপনি যদি নোটিশ না পান, ইটস ইউর ফল্ট, আপনি অ্যাড্রেস আপডেট করেন নাই। তো সুতরাং হুম আপনি হুম। কোর্টে যান নাই। এখন অ্যাবসেন্সিয়া রিমুভাল অর্ডার দিয়ে দিল, অ্যাবসেন্সিয়া রিমুভাল অর্ডার মানে ডিপুটেশন, আপনি আসেন নাই, আপনার হিয়ারিং আসেন নাই, সো ডিপুটেশন অর্ডার। এখন আপনি জানার পরে আপনি যদি জানতে পারেন, দেন আই ক্যান ফাইল এ মোশন টু রিওপেন, আমি পাই নাই, কিন্তু এর মধ্যে তো আপনি 30 ডেজ ওভার হয়ে গেল বা 180 ডেজ চলে গেল, আপনি পান নাই। হুম হুম। মোশন টু রিওপেন করার একটা ফিক্সড ডেট থাকে, এই ডেটের মধ্যে করতে হবে। এখন এর মধ্যে যদি আপনি না পান, সো ইটস এ ভেরি রিস্কি। তো এই জন্য আমাদের যারা অ্যাসাইলাম, যাদের পেন্ডিং আছে অ্যাসাইলাম কেস, তাদের অবশ্যই এই ব্যাপারে তাদের অ্যাটর্নিদের সাথে যোগাযোগ রাখা উচিত সবসময়। এন্ড এট দ্য সেম টাইম যারা প্রসে মানে নিজেরা করেছেন, তারা আপনার সিস্টেমে গিয়ে সবসময় ডেট চেক করবেন। সবসময় আপডেট থাকা, কারণ এখন তো অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যে এই ডিপোর্টেশন কিংবা অ্যাসাইলাম সবকিছুর ক্ষেত্রে একটু আতঙ্কের নাম আরেকটি হচ্ছে আইস। তো সেক্ষেত্রে অভিবাসন আইন প্রয়োগের সর্বশেষ প্রবণতা সম্পর্কে যদি আপনি একটু আপডেট দিতেন আমাদের। ধন্যবাদ। আমরা তো দেখেছি হুম মিনেসোটাতে দেখলাম, এরপরে মাস্ক ছিল, এখন উইদাউট মাস্ক দে হুম স্টার্ট হুম হুম ইন এভরিওয়্যার। সিক্রেটলি আপনি জানেন কিনা জানি না, নিউ ইয়র্কে প্রচুর অ্যারেস্ট হচ্ছে, দে আর নট, দিস নট কামিং ইন দ্য নিউজ, প্রচুর হচ্ছে। এবং আম, আমি এভাবে এই জন্য বলবো, যাদের কেস পেন্ডিং আছে, হুম যেমন হুম অ্যাসাইলাম করা আছে, তাদেরও হচ্ছে, ডিটেইন করা হচ্ছে, বিআইএ তে আপিল পেন্ডিং, হুম হুম সার্কিট কোর্টে আপিল পেন্ডিং, এরকম অনেকে ডিটেইন করা হচ্ছে। সো রিসেন্টলি রিয়াল একটা এক্সাম্পল দিই, হুম হুম হাজব্যান্ড ওয়াইফ, দে তারা সেপারেটলি অ্যাপ্লিকেশন ফাইল করে, showing whatever they did independently. So some reason ICE found out they really they're married. They found out they filed ওরা separately asylum করলো, এর মধ্যে একজনকে ডিটেইন করে ফেললো। So they're in a detention center now. So এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এবং ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে হবে। কেউ যদি হাজব্যান্ড এন্ড ওয়াইফ হয়, তাদের উচিত হবে একটা অ্যাপ্লিকেশন করা, হুম ওয়ান হুম। অ্যাপ্লিকেশন, প্রিন্সিপাল এন্ড বেনিফিশিয়ারি। অনেকে এটা না করে দুটো অ্যাপ্লিকেশন করে থাকে, ইটস ওকে ফাইন, ইন্ডিভিজুয়ালি যাদের হ্যাঁ। পারসিকিউশন থাকে, বাট দ্যাটস ইন রিসেন্ট ট্রেন্ড। আমরা যেটা এখন ডিটেইন করে এখন ডিটেনশনে আছে রাইট নাও। তো এই ক্ষেত্রে আপনি যেহেতু আইস অনেক আটক করছে নিউ ইয়র্ক থেকে, আর সেহেতু আপনি কি পরামর্শ দিবেন, তো এখন টিপস কি আমরা, দিবেন? হ্যাঁ, আমাদের পরামর্শ হচ্ছে প্রথমে বন্ডের জন্য ট্রাই করতে হবে। তারা যদি একুইটি থাকে, একুইটি মানে কেউ যদি হুম হুম স্পন্সর দিতে পারে, সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, প্লাস ফ্যামিলি যদি থাকে, স্পাউস বা মাইনর চাইল্ড, এবং তারা যদি ভিসা নিয়ে আসে, দেয়ার এলিজিবল ফর বন্ড। এখন এলিজিবল ফর বন্ড অনেক সময় বন্ড দিচ্ছে না, বলে ফ্লাইট রিস্ক। তো ফ্লাইট রিস্ক যখন বন্ড ডিনাই করে, তখন হুম হুম আপনাকে হেভিয়াস, এই যে আমি যেটা বললাম হেভিয়াস পিটিশন করতে হবে, এটা আমরা পরে আলাপ করতে পারি। হুম হেভিয়াস হুম। পিটিশন করে এখন অনেকে করছে, অনেকে বেরিয়ে আসছে, বাট দিস ইজ দ্য লাস্ট চান্স টু ফাইল এ হেভিয়াস পিটিশন। এক্ষেত্রে আমি একটু যদি জেনে নিতে চাই যে এর আগেও আপনি খুব সুন্দর করে বলেছিলেন নাসাউ কাউন্টি থেকেও অনেককে অ্যারেস্ট করা হচ্ছে লং আইল্যান্ডের, যেহেতু নাসাউ কাউন্টির একটি চুক্তি এগ্রিমেন্টে স্বাক্ষর। সাফোক কাউন্টি কিংবা সিটি থেকেও কি এই পরিমাণ আটক করা হচ্ছে? সিটি তো সাইন করেনি। না, সেটি সাইন করে নাই, নাসাউ কাউন্টি সাইন করেছে, ফাইন। এই জন্য নাসাউ কাউন্টির এনফোর্সমেন্ট, আমার পুলিশ ডিপার্টমেন্ট, দে আর হেল্পিং আইস। আচ্ছা। সিটিতে তো এর নট
আর আমাদের হুম, পুলিশ হুম। হেল্প করছে না, এবং সাপোকও they are not under that agreement 287G. So local এনফোর্সমেন্ট অফিসার ওরা আইসের সাথে হেল্প করবে না। একমাত্র নাসাউ যেটা করছে, নাসাউ যেহেতু আন্ডার দ্যাট এগ্রিমেন্ট 287G, which they get $12 billion ফেডারেল গভর্নমেন্ট থেকে পায় for this reason. সব জায়গা থেকেই কি আটক করা হচ্ছে? নাকি আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু বলতেন যে কোন, কোন স্পট সাধারণত টার্গেট করে? কিভাবে তারা আ নিয়ে আসছে? ওর নাসা কাউন্টিতে যদি বলি, আমি দেখলাম হোম ডিপো দ্য ফার্স্ট টার্গেট, ওয়ালমার্ট ছিল, পার্কিং লট, এসব হুম, টার্গেট ছিল। এখন আমাদের যেটা আমরা শুনছি, এখন তারা নাকি বড় বড় যে ফ্যাক্টরি গুলো যেগুলো আছে, সেদিন কোন একটা ফ্যাক্টরি ওরা রেড দিল প্রায় নিউ ইয়র্কে, হুম, ম্যানুফ্যাকচারিং কোন একটা ফ্যাক্টরিতে। সো দে আর ট্রাইং টু দোজ প্লেসেস। এবং রিসেন্টলি আপনার দেখলেন এয়ারপোর্টে এখন আইস হুম। আসছে, হয়তোবা I don't know, it's a show up or maybe they're trying to scare up people, so we don't know. সেক্ষেত্রে আমি একটা ছোট প্রশ্ন করতে চাই। এয়ারপোর্টে আসলে আইসের কাজ কি? এয়ারপোর্টে তো সাধারণত বাইরে থেকে যাত্রী ঢুকছেন কিংবা যারা এবং বৈধভাবেই প্রবেশ করা আমি বলব। কারণ কারো হয়তো ইমিগ্রেশন ভিসা আছে কিংবা কারো পাসপোর্ট, গ্রিন কার্ড কিংবা কেউ হয়তো তো কাদের টার্গেট করছে আইস এয়ারপোর্টে? Well, এয়ারপোর্টের টার্গেট আসলে আমি যা দেখলাম, দে ইভেন হেল্পিং, ওরা আইসটা দেখলাম ওয়াটার বটল দিচ্ছে প্যাসেঞ্জার দ্বারা, যারা লাইনে ওয়েট করছে টিএসএ লাইনে ক্লিয়ারেন্সের জন্য। সো এটা দুইটা দিক থাকতে পারে। একটা হচ্ছে ওদের ইমেজটা ক্লিন আপ করার জন্য, নাম্বার ওয়ান। এখন উইদাউট মাস্ক দে আর হেল্পিং, হুম, হুম, হুম। নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে, আরেকটা যদি আমি নেগেটিভ ভাবে নেই, হয়তো বা ওখান থেকে আরেকটা স্কেয়ার টেকটিস করে যাদের ইয়ে নেই, যারা অ্যাসাইলাম করা আছে বা রিয়েল আইডি নেই, অথবা যাদের অন্য কোনো প্রবলেম থাকতে পারে অ্যাসাইলাম রিলেটেড বা ইমিগ্রেশন রিলেটেড, ওরা হয়তো বা দু একজন হয়তো বা ওখান থেকে কট হতে পারে মোস্ট লাইকলি। সো এই জন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত, যারা অ্যাসাইলাম করা আছেন বা যাদের কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নাই, নট টু ফ্লাই